নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগমীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, ভাবুন তো আপনার সামনে দুটো হোমিওপ্যাথিক ঔষধ রাখা আছে। একটাতে হোমিওপ্যাথিক ঔষধের যে মূল উপাদান সেটা অনেকটা বেশি দেওয়া আছে, যাকে আমরা মাদার টিংচার হিসাবে জানি বা আমরা মাদার টিংচার বলি। আর অন্যটিতে সেই ঔষধি উপাদান অনেকটা কম বা অনেকটা পাতলা রয়েছে। যখন আপনি এই ঔষধটাকে আধুনিক রসায়নের হিসাবে চেক করবেন, তখন আপনি দেখবেন যে এই বোতলটাতে ঔষধের যে অণু প্রায় খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এটাকে আমরা বলি পোটেন্সি। তাহলে আপনাদের অনেকেরই মনে কোশ্চেন জাগে, কোনটি বেশি শক্তিশালী? আমরা ছেলেবেলা থেকেই শুনি যে ঔষধের মধ্যে সব থেকে বেশি ঔষধি উপাদান রয়েছে সেটা সব থেকে বেশি শক্তিশালী। কিন্তু হোমিওপ্যাথিতে যে ঔষধ সব থেকে বেশি পোটেন্টাইজ, অর্থাৎ 630, 200, 1M, 10M, এইগুলো হলো সব থেকে বেশি শক্তিশালী। কিন্তু কিভাবে? এটা কি শুধুমাত্র বিশ্বাস, নাকি এর মধ্যে রয়েছে ক্লিনিক্যাল অভিজ্ঞতা, হোমিওপ্যাথির দর্শন, অর্গানন অফ মেডিসিন, ফার্মাকোপিয়া? দর্শকবৃন্দ, ভিডিওতে আমি এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনাকে আরও বেশি বুঝতে সাহায্য করবে, এবং তার সাথে সাথে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন ভাবছেন, বা যারা হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছেন, বা যারা নতুন হোমিওপ্যাথ শিক্ষার্থী, তাদের জন্য এই ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে। তাদের অনেক ভুল ধারণা নিয়েও এই ভিডিওতে আলোচনা করা হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধরুন, একজন পেশেন্ট বা একজন রোগী আপনার কাছে এলেন। তিনি বললেন যে ডাক্তারবাবু, মাদার টিংচারের মধ্যে ঔষধের যে মূল উপাদান সেটা অনেকটা বেশি রয়েছে। তার মানে কি মাদার টিংচার খেলে আমার সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যাবে? বা মাদার টিংচার আরও বেশি শক্তিশালী, বা মাদার টিংচারটাই একমাত্র ঔষধ? এটা কিন্তু খুব স্বাভাবিক প্রশ্ন, কারণ যারা হোমিওপ্যাথি জানেন না, বা যারা হোমিওপ্যাথি নতুন চিকিৎসা নেবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কি হবে, বা তারা কি মনে করেন, বা আমরা ছোটবেলা থেকে কি শিখেছি, ঔষধের মধ্যে ঔষধি উপাদান সব থেকে বেশি যেটাতে হবে সেটাকে আমরা ঔষধ বলে মনে করি। ধরুন, 500 mg ঔষধের যে শক্তি, তার থেকে কম শক্তি হবে 250 mg শক্তি। তাই অনেকে যখন 630, 200, 1M এইগুলো পোটেন্সির কথা শোনেন, তখন তাদের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়, একটা সন্দেহ তৈরি হয়, তার মানে এই ঔষধগুলো কোনো ঔষধি নয়, বা এর মধ্যে কোনো ঔষধি উপাদান একদমই নেই। এখানেই আসল বিষয়। হোমিওপ্যাথিতে শক্তি বা পোটেন্সি মানেই যে আপনার মূল বিষয়টা বা মূল উপাদানটা যে থাকবে, তা কিন্তু নয়। হোমিওপ্যাথির যে পোটেন্সি বা শক্তি, সেটা নির্ভর করে আপনার জীবনী শক্তির উপরে, কতটা এই ঔষধটা প্রভাব ফেলবে তার উপর। এখন আমরা কিছু বিষয়গুলো বুঝে নিই। দর্শকবৃন্দ, মাদার টিংচার মানে আমরা কিন্তু অনেক সময় এমটি বলে যে জিনিসটা উল্লেখ থাকে, বা যে পোটেন্সিটা মার্কেটে পাওয়া যায়, সেটাকে আমরা মাদার টিংচার হিসেবে বুঝি। মাদার টিংচার কিভাবে তৈরি করা হয়? মাদার টিংচার কিছু উদ্ভিদের নির্যাস থেকে তৈরি করা হয়, কিছু খনিজ পদার্থ থেকে তৈরি করা হয়, কিছু প্রাণীজ পদার্থ থেকে মাদার টিংচার তৈরি করা হয়। এবং এই মাদার টিংচারের মধ্যে সব থেকে বেশি মেটেরিয়াল ফর্ম থাকে। উদাহরণ হিসাবে আমি যদি বলি দর্শকবৃন্দ, তাহলে বলবো যে এই কিউ পোটেন্সিটা আমরা কিন্তু মাদার টিংচার হিসাবে বুঝি, এবং কিউ পোটেন্সিটাতে যেহেতু সব থেকে বেশি মূল উপাদানটা রয়েছে, মেটেরিয়াল ফর্মটা রয়েছে, তার মানে এই পোটেন্সিটা সব থেকে বেশি প্রভাব ফেলবে আপনার উপরে, বা আপনার রোগ বা কোনো সমস্যা সেটা সারিয়ে দেবে, এটা এমন নয়। এখানেই পার্থক্য বোঝাটা সব থেকে বেশি জরুরি। এবার আসি ডাইলুশন বা পোটেন্সির ব্যাপারে। ডাইলুশন বা পোটেন্সি যখন আমরা তৈরি করি, তখন আমরা মূল উপাদান থেকে, অর্থাৎ মাদার টিংচার থেকে 1 পার্ট নিই, তার সাথে সাথে বা 1 ড্রপ নিই, তার সাথে সাথে 99 ড্রপ আমরা অ্যালকোহল বা আরএস মিক্স করি, তার সাথে সাথে আমরা সাক্কারশন দিই, বা 100টা স্ট্রোক দিই, বা একটা বিশেষ উপায় স্ট্রোক দেওয়া হয়, তারপরে কিন্তু তৈরি হয় 1C পোটেন্সি। তারপরে আবার 1C পোটেন্সি থেকে আমরা 1 ফোঁটা ঔষধ নিই, বা 1 ফোঁটা মূল উপাদানটা নিই, তারপরে আমরা 99 ফোঁটা আমরা অ্যালকোহল মিশাই, তার সাথে আবার সেটাকে 100 বার সাক্কারশন দেওয়া হয়, এভাবে তৈরি হয় 3C। এভাবেই চলতে চলতে 200, 1M, 10M পোটেন্সি কিন্তু তৈরি হয়। কিন্তু এইখানটাই, বা এইভাবে পোটেন্সি যখন তৈরি করা হয়, এখানটাতেই কিন্তু বেশিরভাগ মানুষ অবাক হয়ে পড়েন। তার কারণটা হলো, আধুনিক রাসায়নিক পরীক্ষায় মূল পদার্থের উপস্থিতি প্রায় পাওয়া যায় না বললেই চলে। এখন প্রশ্ন ওঠে, তাহলে কাজ করছেটা কে? আর এই প্রশ্নটাই হলো হোমিওপ্যাথিতে সব থেকে বেশি বিতর্কিত বিষয়। হোমিওপ্যাথিতে কি হয়, যত ঔষধ পোটেন্টাইজেশন হতে থাকে, তত কিন্তু ঔষধের মধ্যে থাকা যে শক্তি, সেটা কিন্তু সলভেন্টে রূপান্তরিত হয়, এবং এটাকে আমরা বলি পোটেন্সি বা পোটেন্টাইজেশন।
এখানে বা এই থিওরিতে আপনি কিন্তু একমত নাও হতে পারেন। তার কারণটা হলো যে যেহেতু আমরা মূল উপাদান থেকে 1 পার্ট নিচ্ছি, তার সাথে সাথে 99 পার্ট আমরা অ্যালকোহল মিশাচ্ছি, তার সাথে সাথে আমরা সাক্কাসান দিচ্ছি, তারপরে আমরা পোটেন্সি তৈরি করছি বা পোটেন্টাইজেশন ব্যাপারটা হচ্ছে এবং শক্তিটা আস্তে আস্তে সলভেন্টে রূপান্তরিত হচ্ছে। কিন্তু এটাই হোমিওপ্যাথিক মৌলিক ধারণা। যেমন বিদ্যুৎকে আপনি দেখতে পান, কিন্তু ফ্যান ঘোরে, লাইট চলে, বা হয়তো হাওয়া আপনি দেখতে পান, কিন্তু যদি ঝড় হয় আমরা কিন্তু বুঝতে পারি। অর্থাৎ বিদ্যুতের যে অস্তিত্ব সেটা কিন্তু তার কার্যকরিতার মধ্যে বোঝা যায়, বা বাতাসের যে অস্তিত্ব সেটা যখন ঝড় আসে তখন আমরা বুঝতে পারি। হোমিওপ্যাথিতেও ঠিক এই ধরনের উদাহরণ দিয়ে কিন্তু পোটেন্সি মাপা হয়। অর্থাৎ কিছুর অস্তিত্ব প্রায় না পাওয়া গেলেও তার শক্তি বা তার প্রভাব অনেকটা বেশি থাকতে পারে। তবে এখানে একটি ভারসাম্যপূর্ণ বিষয়টিও কিন্তু জানা জরুরি, কারণ বর্তমানের মূলধারায় পোটেন্সি কিভাবে কাজ করে বা পোটেন্সির কোনো মূল অস্তিত্ব আছে কিনা সেটা নিয়ে অনেকটা বিতর্ক হয় বা বিতর্কিত একটা বিষয়, এবং অনেকে এটাকে বা আধুনিক বিজ্ঞানীরা এটাকে প্লাসিবো এফেক্ট বলে ব্যাখ্যা দেন। অন্যদিকে হোমিওপ্যাথ ডাক্তারবাবুরা বা গবেষকগণ তাদের যে ক্লিনিক্যাল নলেজ রয়েছে বা যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটার উপর ভিত্তি করে তারা কিন্তু হোমিওপ্যাথির যে কার্যকারিতা সেটাকে কিন্তু সমর্থন করেন। তাই এই বিষয়টাকে বোঝার জন্য আপনাদেরকে কিন্তু খোলা মন দিয়ে বিচার করা খুব গুরুত্বপূর্ণ। এখানেই এমন তথ্য আমি বলবো যা অনেকেই জানেন না। ধরুন দুটো পেশেন্টের মধ্যে সেম সিমটম রয়েছে বা একই সমস্যা রয়েছে, একই লক্ষণ রয়েছে, কিন্তু দুটো পেশেন্টের মধ্যে ঔষধ আলাদা আলাদা হতে পারে। আমরা কি কি দেখে ঔষধ সিলেকশন করি? আমরা পেশেন্টের সমস্যা বা তার ফিজিক্যাল জেনারেলস, তার মাইন্ড সমস্যা বা তার মনের লক্ষণ কি বা আদার্স সব কিছু মিলিয়ে তার কিন্তু পোটেন্সি সিলেকশন করা হয়, তার ঔষধ সিলেকশন করা হয়। এটাকেই বলা হয় ইন্ডিভিজুয়ালাইজেশন। এবং এতেই আমরা বুঝতে পারি দুটো সিমটম বা দুটো পেশেন্ট এক হতে পারে, দুটো লক্ষণ এক হতে পারে, কিন্তু যখন আমরা পেশেন্টকে দেখছি বা রোগীকে দেখছি, তার কেস টেকিং করছি, তার যে ঔষধগুলো সিলেকশনগুলো কিন্তু দুটো পেশেন্টের জন্য ভিন্ন ভিন্ন হচ্ছে বা আলাদা আলাদা হচ্ছে। ধরুন দুটো মানুষের অনিদ্রার সমস্যা রয়েছে বা ঘুম না আসার সমস্যা রয়েছে। কারো হয়তো মাইগ্রেনের জন্য এই সমস্যাটা হচ্ছে, কারো হয়তো অত্যাধিক পরিমাণে চিন্তায় থাকার জন্য, অ্যাংজাইটির জন্য বা টেনশনের জন্য তার কিন্তু ঘুম আসছে না। বাইরের দিক থেকে দুটো সিমটম বা দুটো লক্ষণ এক মনে হলেও আপনি যখন কেস টেকিং করবেন, আপনি যখন পেশেন্টের সাথে কথা বলবেন, দুটোর কারণ বা দুটোর কজ কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হবে। এবং এখানেই আমরা দুজন পেশেন্টের জন্য দুটো আলাদা আলাদা রেমেডি সিলেকশন করি। অর্থাৎ রোগীর লক্ষণের সাথে যে ঔষধের লক্ষণ মিলবে বা যে ঔষধের লক্ষণের সাথে রোগীর সমস্ত লক্ষণ প্রায় মিলে যাবে, আমরা কিন্তু সেই ঔষধটাকেই সব থেকে বেশি গুরুত্ব দিই। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ অংশে বা গুরুত্বপূর্ণ প্রশ্নে। অনেকেই ভাবেন মাদার টিংচার ভালো কাজ করে, অনেকেই ভাবেন হাই পোটেন্সি হবে মানে ভালো কাজ করবে। এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণরূপে ধারণা ভুল। তার কারণটা হলো মাদার টিংচার বলুন বা প্রত্যেক পোটেন্সি বলুন, তারা কিন্তু ভিন্ন ভিন্ন লক্ষণে ভিন্ন ভিন্ন উপায়ে কিন্তু কাজ করতে পারে। আপনি কোন পোটেন্সি কাকে দেবেন সেটা নির্ভর করবে রোগীর বয়স, রোগের যে লক্ষণ, রোগী কতদিন ধরে রোগ নিয়ে ভুগছেন বা তার রোগের গভীরতা কত, তার কষ্ট কতটা, তার মেন্টাল সিমটম কতটা, বা আপনি তাকে কিভাবে কেস টেকিং করছেন, সেগুলোর উপরে নির্ভর করে কিন্তু পোটেন্সি সিলেকশন করা হয়। মাদার টিংচারের একটা আলাদা রকম গুরুত্ব থাকে, পোটেন্সির একটা আলাদা রকম গুরুত্ব থাকে। তবে আমরা যদি দেখি যে মাদার টিংচার আমরা কাউকে দিই, তখন আমরা কি করি? আমরা কিন্তু তার ফিজিওলজিক্যাল যে উপসর্গগুলো রয়েছে বা তার সাময়িকভাবে তার উপসর্গগুলো কমানোর জন্য আমরা কিন্তু মাদার টিংচার দিয়ে থাকি। কিন্তু যদি আপনি পার্মানেন্ট কোনো কাজ করাতে চান বা হয়তো আপনার রোগ সারাতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পোটেন্সির যে ভূমিকা সেটা কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ। তাই আপনার উচিত সঠিকভাবে পোটেন্সি সিলেকশন করা। অনেকে কি করেন যে নিজে থেকেই নিজে পোটেন্সি সেবন করে ফেলেন বা নিজেই ঔষধ চেঞ্জ করেন, পোটেন্সি চেঞ্জ করেন, যা অনেক সময় বিভ্রান্তিকর একটা কারণ হয়ে দাঁড়ায়। এতে পেশেন্টের অনেকটা সময় নষ্ট হয় বা রোগ অনেকটা বেড়ে যায়। অনেকেই ভাবেন যে আমি হয়তো এই ওষুধটা খেয়ে নেব ভালো থাকবো, ওই ওষুধটা খেয়ে নেব ভালো থাকবো, আমি 200 পোটেন্সিটা আমার জন্য কাজ করছে না, আমি 1M পোটেন্সি খাবো, আমার জন্য 1M পোটেন্সিটা কাজ করছে না, 10M পোটেন্সি খাবো, আমার জন্য 10M পোটেন্সি কাজ করছে না, 50M পোটেন্সি খাবো। এভাবে করে কিন্তু তারা পোটেন্সি সুইচ করতে থাকেন। কিন্তু মূল বিষয় হলো, যদি আপনার ক্ষেত্রে ঠিকঠাক ঔষধ সিলেকশন হয়, তাহলে আপনি দেখবেন যে আপনি যদি 100টা ভুল ঔষধ খেয়ে ফেলেন, 100টা যদি ভুল ডোজ খেয়ে ফেলেন, তার তুলনায় আপনার একটা ঔষধের একটা সিঙ্গেল ডোজ কিন্তু খুব ভালো রকম কাজ করবে।
এখন আমরা আলোচনা করব যে হোমিওপ্যাথিতে তথাকথিত অ্যাগ্রাভেশন নিয়ে। অনেক সময় আমরা দেখি যে কোনো পেশেন্ট কোনো একটা হোমিওপ্যাথিক ঔষধ সেবন করেছেন, তার শরীরের মধ্যে কিছু সিমটম বেড়ে গেছে বা তার সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এটাকে আমরা বলি হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন। তবে সবসময় মনে রাখবেন, সব উপসর্গ বৃদ্ধি মানেই অ্যাগ্রাভেশন নয়। যদি দেখা যাচ্ছে যে আপনার মধ্যে বিভিন্ন রকমের উপসর্গ বেড়ে গেছে, তাহলে আপনি অবশ্যই যে চিকিৎসককে আপনি দেখাচ্ছিলেন বা যার ঔষধ খেয়ে আপনার অ্যাগ্রাভেশন হয়েছে বা সমস্যা বেড়ে গেছে, তার সাথে আপনি কন্ট্যাক্ট করুন, তার সাথে আপনি যোগাযোগ করুন। কারণ তার পরামর্শ নেওয়াটা আপনার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। যদি আপনি না করেন, নিজে থেকে নিজেই ওষুধ চেঞ্জ করেন, নিজে থেকে নিজেই ঔষধ খান, তাহলে কি হবে, আপনার জন্য হিতে বিপরীত হতে পারে। এখন যদি আমি একটা বাস্তব একটা উদাহরণ দিই, তাহলে আমরা ব্যাপারটা আরো ভালো করে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো। যেমন ধরুন, আপনি আপনার বাড়িতে একটা গাছ লাগালেন, কিন্তু আপনি গাছের পাতাতে জল ছিটাচ্ছেন, গাছ হয়তো মাঝে মধ্যে শুকোচ্ছে, মাঝে মধ্যে সতেজ দেখাচ্ছে, আপনি তাও পাতার মধ্যে জল ছিটাচ্ছেন, আপনি ভাবছেন যে পাতায় জল তো দিচ্ছি, তার মানে গাছটা বাড়বে, গাছটা ভালো থাকবে, কিন্তু আপনি শিকড়ের দিকে লক্ষ্য করলেন না যে শিকড়টাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আপনাকে কিছু জল আপনাকে কিন্তু শিকড়ে দেওয়া উচিত ছিল। সেরকমই যখন আপনি হোমিওপ্যাথিক ঔষধ খান বা কোনো একটা চিকিৎসক আপনাকে হোমিওপ্যাথিক ঔষধ দেন, তিনি ভালো করে আপনার কেস টেকিং করেন এবং তিনি চান যে আপনাকে উপর থেকে না সারিয়ে আপনার যে গভীরে যে আপনার সমস্যা রয়েছে বা আপনার যে রোগটা রয়েছে, সেটা যেন মূল থেকে বা শিকড় থেকে যেন সেটা ঠিক হয়, তার উপরে তিনি লক্ষ্য করেন বা তার উপরে তিনি ঔষধ সিলেকশন করেন, পোটেন্সি সিলেকশন করেন। এবং সঠিক পোটেন্সি, সঠিক ডোজ যদি আপনাকে দেওয়া হয়, তাহলে আপনার রোগ, আপনার সমস্যা সেটা কিন্তু শিকড় থেকে অনেকটা সেরে যায় বা পুরোপুরি সেরে যায়। এখন প্রশ্ন হলো, একজন সাধারণ মানুষ যিনি এই ভিডিওটি দেখছেন বা আপনারা যারা সাধারণ মানুষ, যারা হোমিওপ্যাথি সম্বন্ধে খুব একটা বেশি জানেন না, তারা কি শিখতে পারেন? প্রথমত, মাদার টিংচার এবং পোটেন্সি এক নয়। দ্বিতীয়ত, ঔষধ বেশি থাকা মানেই এটা পোটেন্সি নয়, এটা হোমিওপ্যাথির মতে। তৃতীয়ত, পোটেন্সি নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা ব্যক্তিভেদে আলাদা আলাদা হতে পারে। চতুর্থত, শুধুমাত্র ঔষধের নাম দেখে ঔষধ নির্বাচন করা বা হোমিওপ্যাথি নির্বাচন করা, এটা কিন্তু হোমিওপ্যাথির পূর্ণাঙ্গ পদ্ধতি নয় বা সঠিক পদ্ধতি নয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় দেখা যায় যে ইন্টারনেটে অনেকে ভিডিও করেন বা অনেকে বলেন যে অমুক ঔষধের 200 পোটেন্সি খেয়ে নিলেই সব থেকে ভালো হবে, অমুক ঔষধের 1M পোটেন্সি খুব ভালো কাজ করবে, অমুক ঔষধ 200 পোটেন্সি একত্রে মিশিয়ে আপনি খেয়ে নিন, আপনি ভালো হয়ে যাবেন, 1M পোটেন্সি 4-5টা আপনি একসাথে মিশিয়ে খেয়ে নিন, আপনি ভালো হয়ে যাবেন। বাস্তবে এই ব্যাপারটা এতটা সহজ নয়, কারণ ব্যক্তিভেদে বা তাদের রোগ লক্ষণ অনুযায়ী বা তাদের সমস্যা অনুযায়ী তাদের কিন্তু ঔষধ আলাদা আলাদা হতে পারে। তাই আপনার উচিত ইন্টারনেটের উপর ভরসা না করে অবশ্যই আপনার কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে একবার পরামর্শ করা, তার পরামর্শ অনুযায়ী অবশ্যই হাই পোটেন্সি সেবন করা। এবং হাই পোটেন্সি ফ্রিকুয়েন্টলি আপনি সেবন করতে যাবেন না বা বারবার আপনি সেবন করতে যাবেন না। হাই পোটেন্সি 2-3টে একসাথে মিক্স করেও আপনি খেতে যাবেন না। এতে কি হয় যে বাস্তবের যে রোগের যে লক্ষণ, সেটা কিন্তু অনেকটা ঔষধি লক্ষণের সাথে মিশে সেটা কিন্তু অনেকটা গোলমেলে ব্যাপার হয়ে যায়, যা কিনা একজন চিকিৎসকের পক্ষে সেটা কিন্তু সারানো অনেকটা কঠিন হয়ে পড়ে। তাই মাদার টিংচার এবং পোটেন্সিকে প্রতিদ্বন্দ্বী হিসাবে না ভেবে বরং দুটোর ভিন্ন কাজ, ভিন্ন উদ্দেশ্য, ভিন্ন রূপ হিসেবে বোঝা উচিত বা ব্যবহার করা উচিত। সর্বশেষ কথা হলো দর্শকবৃন্দ, প্রশ্ন করাটা খারাপ নয়, বরঞ্চ প্রশ্ন করলেই জ্ঞান বাড়ে। যদি আপনার মনের মধ্যে হোমিওপ্যাথি বিষয়ক কোনো প্রশ্ন থাকে, কোনো সংশয় থাকে, কোনো কৌতূহল থাকে, অবশ্যই আপনি যে কোনো ভিডিওর নিচে বা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়া বা আপনার কৌতূহলটাকে আপনাকে বুঝিয়ে বলা বা এই সম্বন্ধিত আরও বেশি ভিডিও নিয়ে আসা। তাহলে দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো, তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।